1996 সালে, 2006 সালে বেগম খালেদা জিয়া আন্দোলনের সামনে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। ক্ষমতা ছেড়ে অশীতিপর বয়সে বছরের পর বছর অন্ধকার কারা প্রকোষ্ঠে তিনি দিনাতিপাত করেছেন, কিন্তু তার দলের তার অনুসারীদেরকে, তার নেতা কর্মীদেরকে লজ্জায় ডুবিয়ে দেশ ছেড়ে ভীরুকা পুরুষের মতো তিনি পালিয়ে যাননি। আওয়ামী লীগের চিন্তাশীল লোকদের কাছে প্রশ্ন, আপনার নেত্রী কাজটা করলো কি? আপনার নেত্রী কাজটা করলো কি? কথা বললে তো ক্ষিপ্ত হন আমাদের বিরুদ্ধে যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলি। আপনি ঠান্ডা মাথায় নিজে চিন্তা করবেন, আপনার নেত্রী যেই কাজটা করেছে, বিগত 100 বছরে পাক ভারত উপমহাদেশে কোন রাজনৈতিক নেতা নেত্রীর, কোন রাজনৈতিক নেতৃত্বের দ্বারা এমন কলঙ্কজনক ঘটনা ঘটে নাই। 2024 সালের জুলাই আগস্টের বিপ্লব তার সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে। জুলাই আগস্টে 4 কোটি ছাত্র জনতা যখন তাদের অধিকার আদায়ের জন্য তারা মাঠে নেমেছিল, তারা চেয়েছিল ন্যায্য অধিকার। ন্যায্য অধিকার চাইতে যাওয়ার পর যখনই সরকার, তৎকালীন সরকারের তাদের মনোপুত হয়নি আন্দোলন, দাবি মনোপুত হয়নি, সঙ্গে সঙ্গে শেখ হাসিনা তার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী এদেশের 4 কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। এদেশের ছাত্র জনতা এবার শেখ হাসিনার সেই ট্যাগ দেওয়ার, মানুষকে খারাপ অবিদায় বিভূষিত করবার ষড়যন্ত্রকে রুখে দাঁড়িয়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে 4 কোটি ছাত্র জনতা একসঙ্গে গৌরবদীপ্ত স্লোগানে গোটা বাংলাদেশ প্রকম্পিত করে তুলেছিল, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। এইভাবে শেখ হাসিনার দীর্ঘদিনের ট্যাগ দেওয়ার রাজনীতি মাঠে মারা খেয়েছিল এবং সেদিনই শেখ হাসিনার বাংলাদেশ থেকে তার ক্ষমতার মরণ ঘটেছিল, পতন ঘণ্টা বেজে গিয়েছিল। এরপরে শেখ হাসিনা বিগত বছরের পর বছর ধরে তার ছাত্রলীগ এবং যুবলীগের ক্যাডারদেরকে হাতুড়ি লীগ আর হেলমেট লীগে পরিণত করে বাংলাদেশের প্রতিটি ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক আদর্শকে পেশি শক্তির মোকাবেলার মাধ্যমে দমন করার পায় তারা চালিয়েছে। বাংলাদেশের কোথাও কোনো জায়গায় কোনো একটি ইসলামী সংগঠন, কোনো একটি ইসলামপন্থী দল 15 বছরে নির্বিঘ্নে কোনো একটি রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে নাই। কোথাও একটি মিছিল করা যায় নাই, একটি সমাবেশ করা যায় নাই। যে কোনো প্রোগ্রাম বাস্তবায়ন করার আগে শেখ হাসিনা এবং তার লেসপেন্সারদের কাছে দাসখত দিতে হয়েছে, তাদের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে গোলামির চুক্তি করে তারপরে সেখানে সমাবেশ করতে হয়েছে। বাংলাদেশে 15 বছর যাবৎ মানুষের কোনো মৌলিক অধিকার বলতে কিছুই ছিল না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অপার কৃপায় 2000 তামার সন্তানের রক্তের বিনিময়ে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য হতে হয়েছে। শেখ হাসিনা যেই প্রতিশোধের রাজনীতি শুরু করেছিল, আমি বলি শুধু বাংলাদেশ থেকে নয়, স্বয়ং আওয়ামী লীগের কাছ থেকেও সে প্রতিশোধ গ্রহণ করেছে। আওয়ামী লীগের কাছ থেকেও সে প্রতিশোধ গ্রহণ করেছে, কারণ সে বহু আগেই বলেছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে সে ক্ষোভ প্রকাশ করে বলেছিল 15ই আগস্ট 75 সাল ধানমন্ডির 32 নম্বরে তার বাবাকে হত্যা করে ফেলে রাখা হয়েছিল তার লাশ। 2 দিন পর্যন্ত লাশ পড়েছিল। এত বড় আওয়ামী লীগের সংগঠন, এত হাজার লক্ষ লক্ষ কর্মী, কেউ তো এগিয়ে আসে নাই অন্তত 32 নম্বরে সেই তার বাবার মৃত লাশটাকে সেখান থেকে নিয়ে সম্মানজনকভাবে দাফন করার জন্য। সেই দিন থেকে শেখ হাসিনা এই আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করবার জন্য সে প্রস্তুতি গ্রহণ করেছে। 75-এ শেখ মুজিবুর রহমান সাহেবকে হত্যা করার পর আওয়ামী লীগই ক্ষমতা দখল করেছিল এবং আওয়ামী লীগের নেতারাই শেখ মুজিবকে হত্যা করে তার ক্ষমতার মস্তদে তারা আসীন হয়েছিল। এই জন্য আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বুদ্ধিমান ঠান্ডা মাথার মানুষ থাকেন, কথাগুলো সুচিন্তিতভাবে বিশ্লেষণ করবেন যে শেখ হাসিনা শুধু বাংলাদেশের জনগণের কাছ থেকে, দেশের কাছ থেকেই প্রতিশোধ গ্রহণ করেনি, প্রতিশোধ গ্রহণ করেছে সবচেয়ে বেশি আওয়ামী লীগের কাছ থেকে। সে এমন অবস্থা তৈরি করে দিয়ে গেছে,
আগামী 50 বছর জন্য কেউ বাংলাদেশে আওয়ামী লীগের নাম মুখে নিতে লজ্জাবোধ করে? এদেশে এমন নিকৃষ্ট দৃষ্টান্ত শেখ হাসিনা উপস্থাপন করে গেছে আওয়ামী লীগের সভানেত্রীর আসনে বসে, যে আগামী 50 বছর আওয়ামী লীগের নাম নেওয়া বাংলাদেশের মানুষের জন্য লজ্জার বিষয় হবে। বাংলাদেশে আমরা অনেক নেতার পতন দেখেছি, অনেক রাজনৈতিক দলের ক্ষমতা ছাড়তে দেখেছি। 1990 সালে গণ অভ্যুত্থানের সামনে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ করার পর তিনি তার সদল বলে কারারুদ্ধ হয়েছেন, বছরের পর বছর জেলখানার ঘানি টেনেছেন, কিন্তু দলীয় নেতা কর্মীদেরকে জাতির সামনে লজ্জিত করে তিনি কাপুরুষের মতো পালিয়ে যান নাই। আওয়ামী লীগের চিন্তাশীল লোকদের কাছে প্রশ্ন, আপনার নেত্রী কাজটা করলো কি? আপনার নেত্রী কাজটা করলো কি? কথা বললে তো ক্ষিপ্ত হন আমাদের বিরুদ্ধে যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলি। আপনি ঠান্ডা মাথায় নিজে চিন্তা করবেন, আপনার নেত্রী যেই কাজটা করেছে, বিগত 100 বছরে পাক ভারত উপমহাদেশে কোন রাজনৈতিক নেতা নেত্রীর, কোন রাজনৈতিক নেতৃত্বের দ্বারা এমন কলঙ্কজনক ঘটনা ঘটে নাই। তিনি কেন করেছেন এই কাজ? অথচ তাকে সতর্ক করা হয়েছিল আরো অনেক আগেই। বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা বলেছিল দেশের পরিস্থিতি ভালো নাই, তিনি বলেছিলেন চালাও গুলি। তারা বলেছিলেন জনগণ ক্ষিপ্ত হয়ে উঠছে, তিনি বলেছিলেন চালাও গুলি। তারা বলেছিল একজনকে মারলে একজনই মরে, একজনের জায়গায় 10 জন দাঁড়িয়ে যায়, তাও তিনি বলেছিলেন 10 জনকে হত্যা করো। দেশের মানুষের নিরাপত্তার জন্য কেনা হেলিকপ্টার দিয়ে তিনি এদেশের জনগণের বুকের উপর গুলি ছুড়েছেন। বেডরুমের মধ্যে, ঘরের বেডরুমের সংরক্ষিত জায়গায় বাবার করে সন্তান শেখ হাসিনার গুলিতে তার বুক ঝাঁঝরা হয়েছে। নৃশংস, নির্মম, ভয়াবহ, জঘন্যতম, বর্বরতম হত্যাযজ্ঞ চালানো হয়েছে জুলাই আর আগস্টে। চূড়ান্ত পর্যায় পর্যন্ত তার কথা ছিল দেশটাকে মেরে সাফ করে দাও, কারণ এদেশের মানুষ বেঁচে থাকুক শেখ হাসিনা চায় নাই। এরপরে যখন দেখলো যে আর মানুষকে মারছে না, দেশপ্রেমিক সেনাবাহিনী শেখ হাসিনা আর কমান ফলো করছে না, পরিষ্কার জানিয়ে দিয়েছে তোমার ক্ষমতার মসনদের পাহারাদারি করবার জন্য আমরা আমার দেশের আর একটি নাগরিকের বুকেও গুলি ছুটতে পারবো না। তখন চতুর্দিক থেকে গণভবনের দিকে লাখো জনতার বাঁধ ভাঙ্গা স্রোত যখন ছুটেছে, 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল, যদি জানে বাঁচতে চাও 45 মিনিটের দেশ ছাড়ো। গণভবনে 12 পদের খানা রান্না করে দুপুরের লাঞ্চের আয়োজন ছিল তার। চিন্তা করতে পারেন কতটা নির্মম হলে একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে 2000 মানুষের বুকের রক্তের উপর দাঁড়িয়ে 12 পদের রান্না দিয়ে লাঞ্চ করতে পারে। কতটা বিকৃত রুচি হলে, কতটা নির্মম পাষাণ হৃদয়ের হলে একজন মানুষের পক্ষে কাজ করা সম্ভব। যখন তাকে পালিয়ে যেতে বলা হলো, সমস্ত মিডিয়া গণমাধ্যমে এসেছে, সচিত্র প্রতিবেদন এসেছে, পালানোর সময় 14টা সুটকেস ভরে নিয়ে গেছে। 14টা লাগেজ নিয়ে গেছে শুধু তার বোনকে, অর্থাৎ তার ছেলে মেয়ে তো আগেই দেশের বাইরে পাচার করেছে, যা তার আত্মীয় স্বজন যা ছিল সেগুলোকে বাইরে আগে পাচার করেছে। ছিল একটা বোন, এই বোনটাকে বগল দাবা করে 14টা লাগেজে করে সে উড়াল দিয়ে তার পরম মমতার দেশ, যাদের কৃতদাসী হিসেবে এদেশটাকে সে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছিল, তাদের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রমাণ হয় আজ বাংলাদেশের যে অর্থনৈতিকভাবে বাংলাদেশের ঝুড়ি তলাটা ছিন্ন করে দিয়েছে, তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল বাংলাদেশকে। আমি আশ্চর্য হই যে একটা বিধবা নারী, তার এত টাকা দেওয়ার কি দরকার? হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, এত টাকার তো তার দরকার নাই। বিধবা একটা নারী, তার জীবনের শেষ প্রান্তে উপনীত, সে কেন এত টাকা চুরি করলো? মেগা প্রকল্পের নামে, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে। পরে আমার বুঝে এসেছে আসলে টাকা চুরি করার জন্য দুর্নীতি করে নাই, দুর্নীতি করেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য। বাংলাদেশ যেন বিশ্ব দরবারে অর্থনৈতিকভাবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এই জন্য। আর মেগা প্রজেক্ট যেগুলো করেছে, এগুলো করেছে মানুষকে
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই কথাগুলো শুধু এজন্য